স্বাগতম। আমি মুহিত মুস্তারিক, জীববিজ্ঞানের শিক্ষক। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব। খেয়াল করো আমরা কি দেখতে পাচ্ছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্নায়বিক সমন্বয়ের ধারণা ব্যাখ্যা করতে পারবে। স্নায়বিক সমন্বয়, নিউরাল কোঅর্ডিনেশন। স্নায়ুতন্ত্রের মাধ্যমে মানবদেহের বিভিন্ন অঙ্গ, তন্ত্র, কলা ও কোষের মধ্যে যে সমন্বয় ঘটে তাকে স্নায়বিক বা নিউরাল সমন্বয় বলে। এক্ষেত্রে স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক উদ্দীপনা এক কোষ থেকে অন্য কোষে পরিবাহিত হয়। এই বৈদ্যুতিক উদ্দীপনা পরিশেষে স্নায়ুকোষের প্রান্তীয় নিউরোট্রান্সমিটার নিঃসরণের মাধ্যমে রাসায়নিক উদ্দীপনায় পরিণত হয়। যেমন একটি পেশি সংকোচনের জন্য মোটর স্নায়ুর মাধ্যমে যে বৈদ্যুতিক উদ্দীপনা প্রেরিত হয় এটা পরিশেষে স্নায়ুপেশির সংযোগস্থলে অ্যাসিটাইলকোলিন রূপে মুক্ত হয়। এই অ্যাসিটাইলকোলিন পেশি মেমব্রেনের উপর ক্রিয়া করে, ফলে পেশি সংকুচিত হয়। এভাবে স্নায়ুকোষের বা নিউরনের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা সারা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বাহিত হয় এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে বা সংকুচিত প্রসারিত হয়। স্নায়ুতন্ত্র ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত মানব দেহের যে তন্ত্র পরিবর্তনশীল পরিবেশের ও দেহাভ্যন্তরে বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিয়ে দৈহিক, মানসিক ও শারীরবৃত্তীয় কাজের সমন্বয় ঘটায় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলে। এরপর আসি স্নায়ুতন্ত্রের সংগঠন বা অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম। স্নায়ুতন্ত্র একটি সিঙ্গেল ইউনিফাইড কমিউনিকেশন সিস্টেম হলেও অঙ্গ সংস্থানিক ভিত্তিতে একে সামগ্রিকভাবে সাধারণত দুভাগে ভাগ করা হয়ে থাকে, যথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে ইংরেজিতে বলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে ইংলিশে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। আমরা চিত্রে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখতে পাচ্ছি, আবার প্রান্তীয় স্নায়ুতন্ত্র দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক বা ব্রেইন ও সুষুম্নাকাণ্ড বা মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড নিয়ে। প্রান্তীয় বা পেরিফেরাল স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্কের সাথে সংশ্লিষ্ট করোটিক স্নায়ু, স্পাইনাল কর্ডের সাথে সংশ্লিষ্ট সুষুম্না স্নায়ু বা স্পাইরাল স্নায়ু এবং গ্যাংলিয়া নামক স্নায়ুকোষ বহির্গুচ্ছ নিয়ে। স্নায়ুতন্ত্রের গাঠনিক একক দুই ধরনের, যথা নিউরন বা স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া কোষ বা সংক্ষেপে গ্লিয়া। মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড বা স্নায়ুরজ্জু নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়, আবার প্রান্তীয় করোটিক স্নায়ু বা সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আমরা স্নায়ুতন্ত্রের একক স্নায়ুকোষ বা নিউরন দেখতে পাচ্ছি।
তো স্নায়ুতন্ত্রে একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। এটি স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। একটি আদর্শ নিউরনকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায়, যথা কোষদেহ ও প্রলম্বিত অংশ। এটি কোষদেহ এবং এগুলো হলো প্রলম্বিত অংশ। প্রথমে আসি আমরা কোষদেহের বর্ণনায়। কোষদেহে প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস ও বিভিন্ন অঙ্গাণু থাকে। কোষদেহ গোলাকার, তারকাকার বা ত্রিভুজাকার হতে পারে। সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জকণা সহ অসংখ্য নিঃসলদানা থাকে। অর্থাৎ কোষদের সাইটোপ্লাজমে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে, এছাড়াও নিঃসলদানা থাকে। নিঃসলদানা প্রকৃতপক্ষে রাইবোজোমের সৃষ্টি। এরা নিউরোট্রান্সমিটার বস্তু তৈরি করে। কোষদেহ সুপ্রত্যক্ষ নিউক্লিওলাস কেন্দ্রীয় একটি নিউক্লিয়াস ধারণ করে। এবার আসি প্রলম্বিত অংশ বা প্রবর্তক। কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকেই প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই ধরনের, ডেনড্রন এবং অ্যাক্সন। বহু শাখা প্রশাখা বিশিষ্ট ছোট ছোট প্রলম্বিত অংশগুলোর নাম ডেনড্রন। ডেনড্রনের শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এইগুলোকে বলে ডেনড্রন। আবার এর শাখাগুলোকে বলে ডেনড্রাইট। ডেনড্রাইটের মাধ্যমে উদ্দীপনা দেহের দিকে সংগ্রহিত হয়, অর্থাৎ পরিবেশ থেকে বা দেহের একটি অঙ্গ থেকে উদ্দীপনা সংগ্রহিত হয় এই ডেনড্রাইটের মাধ্যমে। একটি স্নায়ুকোষে ডেনড্রাইটের সংখ্যা 0 থেকে অসংখ্য পর্যন্ত হতে পারে। এবার আসি আমরা অ্যাক্সনে। অ্যাক্সন প্রায় শাখা প্রশাখা বিহীন দীর্ঘ প্রলম্বিত অংশের নাম অ্যাক্সন। অ্যাক্সন কোষদেহ থেকে এক বা একাধিক মিটার বিস্তৃত হতে পারে, যেমন সায়াটিক স্নায়ুতে থাকে, যা স্পাইনাল স্নায়ু থেকে পদতল পর্যন্ত বিস্তৃত থাকে। আবার খাটোতম অ্যাক্সন থাকে মস্তিষ্কের নিউরনে, যা মাত্র কয়েক মাইক্রোমিটার দীর্ঘ হয়। অ্যাক্সনের মাধ্যমে উদ্দীপনা কোষদেহ থেকে বাইরের পরবর্তী নিউরন, পেশিকোষ বা গ্রন্থিতে প্রবাহিত হয়। অ্যাক্সন নিউরোলামা দ্বারা আবৃত থাকে। এর চারদিকে একটা আবরণ থাকে, একে আমরা বলি নিউরোলেমা। নিউরোলেমার নিচে একটি বিচ্ছিন্ন ফ্যাটি পদার্থের স্তর থাকে, একে মায়োলিন শীট বলে। তাহলে নিউরোলেমার ইমিডিয়েট নিচে মায়োলিন শীট থাকে বা মায়োলিন আবরণ থাকে, একে মেডুলারি আবরণও বলা হয়। আবার রাবার শীট যেমন বিদ্যুৎবাহী তারকে অন্তরিত করে, তেমনি মায়োলিন শীট অ্যাক্সনকে অন্তরিত করে বা আবৃত করে রাখে। যে স্থানগুলোতে মায়োলিন শীট অনুপস্থিত সেখানে সংকোচনের সৃষ্টি হয়। এসব সংকোচনকে রেনভিয়ারের পর্ব বলে। রেনভিয়ারের নোড বা নোড অফ রেনভিয়ার বলে। আমরা দেখতে পাচ্ছি এখানে মায়োলিন শীট নেই, এখানে মায়োলিন শীট নেই, এখানে রেনভিয়ারের নোড সৃষ্টি হয়েছে। যেহেতু স্নায়ু উদ্দীপনা মায়োলিন শীটের মধ্য দিয়ে যেতে পারে না, সেহেতু এরা এক পর্ব থেকে আরেক পর্বে লাফ দিয়ে স্নায়ু ধারণার গতি বৃদ্ধি করে। নিউরোগ্লিয়াল কোষ বা গ্লিয়া। নিউরনকে পরিবেষ্টনকারী এক বিশেষ ধরনের কোষ স্নায়ুতন্ত্রে দেখা যায়, এদেরকে নিউরোগ্লিয়াল কোষ বলে। এরা প্রণোদনা পরিবহনে সক্ষম নয়, বরং শুধুমাত্র নিউরনের আবরক, সহায়ক ও পুষ্টিদাতা হিসেবে কাজ করে। আমরা চিত্রগুলো একটু খেয়াল করি। এখানে বিভিন্ন ধরনের নিউরনকে দেখানো হয়েছে। এই ধরনের গঠন ছাড়াও আমরা আরো ভিন্ন ভিন্ন রকমের নিউরন দেখতে পাচ্ছি, যেখানে কোষদেহ মধ্যবর্তী স্থানে অবস্থিত। এখানে কোষদেহ এক প্রান্তে অবস্থিত।
আমরা বিভিন্ন আকৃতির পুঁজদেহ দেখতে পাচ্ছি। এটি একটি স্নায়ুকোষ, এটি একটি সাধারণ কোষ। পুঁজদেহে কি কি থাকে আমরা একটু খেয়াল করি। কোষ আবরণী, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, আমরা এখানে একটি রঙিন চিত্র দেখতে পাচ্ছি নিউরনের। আমরা খেয়াল করি এখানে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ নিউরনটি অনেক লম্বা, এখানে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে। এটি নিউক্লিয়াস, এটি কোষদেহ, এগুলো ডেনড্রাইট, এটি ডেনড্রন, এটি সেল বডি বা সোমা, এটি অ্যাক্সন। আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সনের মাঝামাঝি বিভিন্ন স্থানে রুট অফ রেনভিয়ার বা রেনভিয়ারের পর্ব রয়েছে। এর বাইরে মায়োলিন শীট থাকে এবং অ্যাক্সনের শেষ প্রান্তে প্রিসিনাপটিক নব রয়েছে। আমরা চিত্রগুলো একটু খেয়াল করি। এখানে আমরা দুইটি নিউরন দেখতে পাচ্ছি। দুইটি নিউরনের মাঝখানে যে সংযোগ স্থল তাকে বলে সিনাপস। একটি নিউরনের অ্যাক্সনের সাথে দ্বিতীয় নিউরনের ডেনড্রাইট যুক্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি এই নিউরনটির অ্যাক্সনের সাথে এই নিউরনের ডেনড্রনের মাঝখানে একটা সংযোগ রয়েছে। এই সংযোগ স্থলকে সিনাপস বলে। সিনাপসের মধ্য দিয়ে রাসায়নিক তাড়না বাহিত হয়। এইভাবে অসংখ্য নিউরন একের পর এক সজ্জিত থেকে রাসায়নিক বা স্নায়বিক তাড়না দেহের এক স্থান থেকে অন্য স্থানে বহন করে। দুইটি স্নায়ুকোষের মাঝখানে যে সংযোগস্থল সেটি হলো সিনাপস। তাহলে আমরা জানতে পারলাম নিউরনের মাধ্যমেই স্নায়বিক তাড়না এক নিউরন হতে অন্য নিউরনে তাড়িত হয় এবং সারা দেহে উদ্দীপনা পরিবাহিত হয়। তাহলে সিনাপস কাকে বলে? দুটি নিউরনের সংযোগস্থলকে সিনাপস বলে, অথবা আমরা এইভাবে বলতে পারি দুটি নিউরনের সংযোগস্থলকে অথবা একটি নিউরন ও একটি ইফেক্টরের সংযোগস্থলকে সিনাপস বলে। ইফেক্টর হলো দেহের বিভিন্ন অংশ, যেমন পেশি বা গ্রন্থি। এখানে আমরা একটা নিউরন এবং অপর একটা নিউরন এবং মাঝখানে দুটি নিউরনের মাঝখানের সংযোগস্থল দেখতে পাচ্ছি, যাকে আমরা বলবো সিনাপস। এই অংশটুকু আমরা বড় করলে দেখলে এরকম দেখব। এটি হলো একটি নিউরনের অ্যাক্সনের শেষ প্রান্ত এবং এটি হলো পরবর্তী নিউরনের ডেনড্রাইটের শুরুর প্রান্ত। একে আমরা বলবো প্রিসিনাপটিক নিউরন আর একে আমরা বলবো পোস্ট সিনাপটিক নিউরন। আমরা সিনাপস নিয়ে আরেকটু আলোচনা করি। আমরা দেখতে পাচ্ছি অ্যাকশন পটেনশিয়াল স্নায়বিক উদ্দীপনা এক নিউরন থেকে আরেক নিউরনে বাহিত হচ্ছে। মাঝখানে যে সংযোগস্থল এটি হলো সিনাপস। এই নিউরনটি হলো প্রিসিনাপটিক সেল বা সেন্ডিং সেল আর এই নিউরনটি হলো পোস্ট সিনাপটিক সেল বা রিসিভিং সেল। সিনাপসের মাধ্যমে উত্তেজনা বা তথ্য এক নিউরন থেকে অন্য নিউরনে প্রেরিত হয়। এগুলোর মাধ্যমে প্রান্তীয় স্নায়ু দ্বারা গৃহীত উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং কেন্দ্রের নির্দেশাবলী প্রান্তের সুনির্দিষ্ট অঙ্গে পৌঁছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সকল উচ্চতর কার্যাবলী যেমন সমন্বয়, শিক্ষণ, স্মৃতি ইত্যাদি সবকিছুই সম্ভব হয় কেবল সিনাপসের জন্য। স্নায়ুতন্ত্রে সিনাপসের সংখ্যা অসংখ্য
এবং ধারণা করা হয় এর সংখ্যা প্রায় 1014টি। এসব সিনাপস বিভিন্ন ধরনের এবং বিভিন্ন নামের হয়ে থাকে। আমরা সিনাপসের আরেকটি চিত্র দেখতে পাচ্ছি। এটিকে আমরা বলতে পারি প্রিসিনাপটিক গঠন, আর এটিকে আমরা বলতে পারি পোস্ট সিনাপটিক সেল। তো প্রিসিনাপটিক অংশ থেকে স্নায়বিক উদ্দীপনা পোস্ট সিনাপটিক অংশে বাহিত হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম চ্যানেল। এই ক্যালসিয়াম চ্যানেল দিয়েই একটি সিনাপস থেকে আরেকটি সিনাপসে উদ্দীপনা বাহিত হয়। দুটি নিউরনের অংশ মিলিত হয়ে সিনাপস গঠন করে। যে নিউরনের অ্যাকশন সিনাপস গঠনে অংশ নেয় তাকে প্রিসিনাপটিক নিউরন বলে। সিনাপস গঠনকারী অন্য নিউরনকে পোস্ট সিনাপটিক নিউরন বলে। এবার আমরা সিনাপসের ডিটেলস গঠনে আসি। প্রিসিনাপটিক নিউরনের প্রিসিনাপটিক মেমব্রেন এবং পোস্ট সিনাপটিক নিউরনের পোস্ট সিনাপটিক মেমব্রেন মিলিতভাবে সিনাপস গঠন করে। এই দুটি মেমব্রেনের মাঝে প্রায় 20 ন্যানোমিটার দৈর্ঘ্যের তরলপূর্ণ ফাঁক থাকে। একে সিনাপটিক ক্লেফট বলে। আমরা চিত্রে সিনাপটিক ক্লেফট দেখতে পাচ্ছি। প্রিসিনাপটিক মেমব্রেন প্রকৃতপক্ষে প্রিসিনাপটিক নিউরনের অ্যাকশনের স্ফীত প্রান্তের অংশ। এটি একটি স্ফীত প্রান্ত। অ্যাকশনের স্ফীত প্রান্তকে প্রিসিনাপটিক নব বলে। এই নবের ভিতরে অসংখ্য মাইটোকন্ড্রিয়া, মাইক্রোফিলামেন্ট এবং নিউরোট্রান্সমিটার যুক্ত ভেসিকল থাকে। আমরা চিত্রে ভেসিকল দেখতে পাচ্ছি। আর পোস্ট সিনাপটিক মেমব্রেন পোস্ট সিনাপটিক নিউরনের সোমা বা ডেনড্রাইট বা অ্যাকশনের অংশ। এটি পরবর্তী নিউরনের ডেনড্রাইটের অংশ। নিউরোট্রান্সমিটার যেসব রাসায়নিক বস্তু স্নায়ুকোষ থেকে নিঃসৃত হয়ে স্নায়ু উদ্দীপনা এক নিউরন হতে অন্য নিউরন কিংবা পেশিকোষ বা কোনো গ্রন্থিতে পরিবহনে সহায়তা করে তাদেরকে নিউরোট্রান্সমিটার বলে। তাহলে এখানে এক নিউরন থেকে আরেক নিউরনে অথবা এক নিউরন থেকে কোনো গ্রাহক অঙ্গে যে উদ্দীপনা পরিবাহিত হয় সেটি হলো নিউরোট্রান্সমিটার, যা মূলত এক ধরনের রাসায়নিক বস্তু। এবার আমরা আসি সিনাপসের কাজ। এগুলো এক নিউরন থেকে অন্য নিউরনের তথ্যের প্রেরণ কেন্দ্র হিসেবে কাজ করে। এরা উদ্দীপনা বাছাই করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে, অর্থাৎ মস্তিষ্কে প্রেরণ করে। এরা নিউরোট্রান্সমিটার বস্তু ক্ষরণ করে। এরা বিভিন্ন নিউরনের মধ্যে সমন্বয় ঘটায় এবং স্নায়ু উদ্দীপনার গতিপথ নির্ধারণ করে। স্নায়ুতন্ত্রের স্নায়ুসমূহ অতি উদ্দীপিত হলে অবসাদগ্রস্ত বা ফেটিগড হতে বাধা দেয়া, খুব অল্প মাত্রায় স্নায়ু উদ্দীপনাকে ফিল্টার করে বাদ দেয়া, যেমন ঘড়ির কাঁটার খুব সামান্য শব্দ আমরা শুনি না। সব উদ্দীপনার ক্রিয়াকে সমষ্টিবদ্ধ করে তথ্য সংগ্রহে সহায়তা করা, স্মৃতিশক্তির ভৌত কাঠামো হিসেবে কাজ করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিনাপসের মাধ্যমেই স্নায়ু উদ্দীপনা পরিবহনের মূল কাজটি সংঘটিত হয়। এটি এক নিউরন থেকে এক নিউরনে অথবা পরিবেশ থেকে নিউরনে যে উদ্দীপনা আসে সেটি দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তথা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রে প্রেরণ করা এবং অঙ্গ প্রত্যঙ্গ প্রেরণ করাই এর কাজ। এবার আমরা আসি স্নায়ুতন্ত্রের কাজে। সংক্ষেপে আমরা আলোচনা করি এইভাবে। পরিবেশের যে কোনো প্রভাবকে উপলব্ধি করে প্রতিক্রিয়া ব্যক্ত করাই স্নায়ুতন্ত্রের কাজ। পরিবেশের সঙ্গে দেহের সমন্বয় রক্ষা করা এর প্রধান উদ্দেশ্য। দেহের বিভিন্ন অঙ্গসমূহের মধ্যে সমন্বয় সাধন করে এদের সুনিয়ন্ত্রিত করা, যেমন চলনকালে চলন অঙ্গসমূহের মধ্যে মাথা, ঘাড়, চক্ষু, কর্ণ প্রভৃতি অঙ্গ একই সঙ্গে সমন্বিত হয়। দেহের অ্যাসোসিয়েশন কেন্দ্র ও চেষ্টীয় অঞ্চলসমূহ সমন্বিত কাজের মাধ্যমে দেহের যান্ত্রিক ও রাসায়নিক বিক্রিয়াকে সুনিয়ন্ত্রিত করে। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির নিয়ন্ত্রণ এবং গ্রন্থির ক্ষরণের ন্যায় চেষ্টীয় কাজ
সম্পন্ন করার জন্য বাইরের উদ্দীপনাকে গ্রহণ করে স্নায়ুকোষ সমূহ উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পরিচালনা করে সংবেদী অঙ্গসমূহ কার্যকর করে বিভিন্ন তথ্যসমূহ সংরক্ষণের মাধ্যমে অতীত অভিজ্ঞতার আলোকে আচরণকে পরিবর্তিত করে। এখানে আমরা চেষ্টীয় কাজ বলতে বুঝি মস্তিষ্ক থেকে বিভিন্ন অর্ডার বা নিয়ন্ত্রণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পাঠিয়ে দেওয়াকে। তো আজকে এ পর্যন্তই থাকলো। এরপর আমরা মস্তিষ্কের গঠন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী লেকচার পেতে হলে অবশ্যই স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে লাইক ও কমেন্ট করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর পরবর্তী লেকচার পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে পরবর্তী কোনো লেকচারে।